15ই মার্চ 2024 মধ্যপ্রদেশের ত্রিপুরিয়া। এই ত্রিপুরিয়া জায়গাটা মধ্যপ্রদেশের যে জবলপুর আছে, এই জবলপুর থেকে নিয়ার অ্যাবাউট 250 কিলোমিটার দূরে। তখন দুপুর প্রায় ওই 2:30 নাগাদ বাজে। হঠাৎই একটা মেয়ে একটা অডিও মেসেজ শুনেই সে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে দৌড়ে গিয়ে বাইরে গিয়ে তার বাবাকে বলে, অ্যান্ড তার বাবাও এই মেসেজটা শোনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে ডায়াল করে। ত্রিপুরিয়া পুলিশকে যখন সে পুরো ব্যাপারটা বলে, তখন ত্রিপুরিয়া পুলিশ 1 মিনিটও দেরি না করে সঙ্গে সঙ্গে জবলপুর পুলিশকে কল লাগায়। অ্যান্ড জবলপুর পুলিশ যখন পুরো ব্যাপারটা শোনা মাত্রই তারাও রওনা দেয় জবলপুর রেল কলোনির দিকে। কি হয়েছিল জবলপুর রেল কলোনিতে? আজকের ঘটনা এতটা ইন্টারেস্টিং, এতটা খতরনাক, এতটা এখানে কামের নেশা আছে, এখানে এতটা কালো জাদুর প্রভাব আছে, এতটা প্ল্যানিং আছে, এবং সেই প্ল্যানিংগুলো যারা করছে তাদের কথা ভাবলেও আপনি অবাক হবেন। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ত্রিপুরিয়া বলে যে জায়গা আছে, সেখানে আরতি বলে একটা মেয়ে একটা অডিও মেসেজ সকালবেলা 7টা কি 8টার সময় রিসিভ করে, কিন্তু সেই সময় সে ব্যস্ত ছিল, এই কারণে সেই মেসেজটা সে দেখতে পারেনি। ওই মেসেজটা সে শোনে অ্যাকচুয়ালি 2:30টার সময়। তারপরেই সে তার বাবার কাছে চলে যায়। অ্যাকচুয়ালি ওই অডিও মেসেজটা যেটা ছিল, সেখানে এটাই বলা ছিল যে বাবা আর ভাইকে কেউ মেরে দিয়েছে, আমাকে বাঁচাও। এবং এই অডিও মেসেজটা এসেছিল জবলপুর রেল কলোনি থেকে। এবং যে ঘর থেকে বা যে লোকেশন থেকে এই অডিও মেসেজটা এসেছিল, জবলপুর পুলিশ এখন সেই ঘরের দোরগোড়ায় পৌঁছেছে। দরজাটা সামনে থেকে লক করা, পুলিশ তো ঢুকতে পারছে না। এর মধ্যে প্রতিবেশীরাও চলে এসছে কম বেশি। এরপর পুলিশ যখন ওই ছোট্ট যে কোয়ার্টার আছে, রেল কোয়ার্টার, সেই কোয়ার্টারটার চারিদিকটা দেখে, তখন তারা দেখে যে ওই কোয়ার্টারের যে পিছন দিকে যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালটা গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে, একটা বড় গর্ত করা হয়েছে। পুলিশ প্রথমেই বুঝতে পারে মোস্ট প্রবাবলি এখানে একটা ডাকাতি হয়েছে। সেই ডাকাতি হয়েছে বলেই পিছনের দেয়ালটা গ্যাস কাটার থেকে কেটে ডাকাতরা ঢুকে মোস্ট প্রবাবলি এখানে জিনিসপত্র লুট করেছে। তার সাথে সাথে সেই অডিও মেসেজের মোতাবেক এখানে একজন মানুষ, মানে বাবা ভাই, তার এজ নিশ্চয়ই কম হবে, এবং তার সাথে যে মেয়েটা পাঠিয়েছে সেও হয়তো এখানে মারা গেছে। তো পুলিশ এক্সপেক্ট করছে যে মোস্ট প্রবাবলি এখানে 3টে লাশ আমরা পাবো। এরপর পুলিশ ওই ঘরে ঢোকে, মানে ওই কোয়ার্টারে ঢুকে প্রথমে বেডরুমে যায়, ডাইনিং প্লেস দেখে, 2টো বেডরুম ছিল। সেই সমস্ত কিছু দেখার পর তারা কিচেনে যায়। কিচেনে গিয়ে দেখে যে একটা প্লাস্টিকে মোড়ানো একটা বডি পড়ে আছে। বডিটার কাছে যেতে যেতেই পুলিশ বুঝতে পারে এই যে বডিটা, সেটা হচ্ছে এই কোয়ার্টারের মালিক, এবং তার নাম হচ্ছে রাজকুমার বিশ্বকর্মা। এরপর পুলিশ চারিদিকে নজর ঘোরাতে থাকে, রীতিমতন ঘরটাকে ওলট পালট করে ফেলে। তারা খুঁজছে আরও 2টো বডি। একটা হচ্ছে এই রাজকুমার বিশ্বকর্মার ছেলে, যার নাম হচ্ছে তনিষ্ক, যার বয়স হচ্ছে 8। আর আরেকটা বডি হচ্ছে এই রাজকুমার বিশ্বকর্মার মেয়ে, যার নাম হচ্ছে কাবিয়া, এবং যার বয়স হচ্ছে 16+। কিন্তু তাদের বডিটা কোনোভাবেই পুলিশ পাচ্ছে না। হঠাৎই পুলিশের এক কনস্টেবলের নজর যায় সামনে একটা ফ্রিজ আছে। কি মনে হয় সেই কনস্টেবল ওই ফ্রিজটা খোলে, এবং খোলা মাত্রই সেখানে দেখতে পায় প্লাস্টিকে মোড়ানো কিছু জিনিসপত্র সেখানে রাখা আছে। সেই জিনিসটা নামানো মাত্রই পুলিশ দেখে যে ওটা অন্য কোনো জিনিস না, ওটা একটা মানুষের বডি। এবং সেটা কার? সেটা হচ্ছে তনিষ্কের, মানে রাজকুমার বিশ্বকর্মার যে ছোট ছেলে আছে, যার বয়স হচ্ছে মাত্র 8,
ওটা তার। এরপর পুলিশ খুঁজতে থাকে যে কাভিয়া কোথায়। তার কারণ কাভিয়াই ওই অডিও মেসেজটা সকালবেলা 7টা থেকে 7:30টার সময় করেছিল তার কাকার মেয়েকে, এবং কাকার মেয়ে আরতি পাওয়ার পরে এই সমস্ত অ্যাক্টিভিটিটা শুরু হয়, মানে পুলিশের তদন্তটা শুরু হয়। কিন্তু কাভিয়াকে কোনোভাবেই পুলিশ কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এইবার পুলিশ ওই দুটো বডিকে ময়না তদন্তে পাঠিয়ে দেয় এবং কাভিয়ার ব্যাপারে খোঁজ খবর করতে শুরু করে। পুলিশের যেহেতু প্রথমেই আইডিয়া ছিল যে এটা মোস্ট প্রবাবলি একটা ডাকাতি হতে পারে, হয়তো ডাকাতরা যখন প্রথমে ঢুকেছে তখন হয়তো এই রাজকুমার বিশ্বকর্মাকে পেয়েছে, তাকে মেরেছে, তারপর তার ভাইকে মেরেছে। মোস্ট প্রবাবলি কাভিয়া হয়তো কোথাও লুকিয়ে ছিল, বা ডাকাতরা তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এরকমও অনেক জিনিস, অনেক পসিবিলিটি পুলিশ ভাবতে শুরু করেছে। এবার আসি এই ফ্যামিলির একটু পরিচয়ের ব্যাপারে। হু ইজ রাজকুমার বিশ্বকর্মা? এই রাজকুমার বিশ্বকর্মা ভারতীয় রেলে বেশ একটা উঁচু পদে চাকরিরত ছিলেন। তার ওয়াইফ 2023 সালে কোনো একটা রোগের কারণে হঠাৎই মারা যায়। তারপর থেকে এই রাজকুমার বিশ্বকর্মা তার মেয়ে এবং ছেলেকে নিয়ে ওই কোয়ার্টারেই থাকছিল এবং তাদের জন্য যা যা করার সেগুলো করছিল, সমস্ত মায়ের দায়িত্বগুলোও সেই করছিল। সে সকালবেলা রান্না করে যেত, রাত্রেবেলা এসে রান্না করতো, জামা কাপড় কাচা, যা যা করা সেইগুলো সবই এই রাজকুমার বিশ্বকর্মা করছিল। এইবার তার ছেলে তনিষ্ক, যার বয়স মাত্র 8 বছর, সে ক্লাস 1-এ পড়ে এবং পড়াশোনায় মোটামুটি ভালো ছিল। আস্তে আস্তে রাজকুমার বিশ্বকর্মা তার পড়াশোনার দিকে নজর দেখে ভাবছিল যে তাকে কোনো একটা নামি দামি স্কুলের বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে, কিন্তু সেই সমস্ত স্বপ্ন আজ শেষ হয়ে গেছে। আর কাভিয়ার বয়স 16+। সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এই বছরই দিয়েছে, এবং কয়েকদিন আগেই তার পরীক্ষা শেষ হয়েছে। এবং পরীক্ষা শেষ হওয়ার পরেই সে চলে যাবে টিপরিয়া তার কাকার বাড়ি। কিন্তু যাওয়ার আগেই কাভিয়া কোথায়, কাভিয়া কি নিখোঁজ নাকি অন্য কিছু তার সাথে হয়েছে, সেটা বর্তমানে কেউ জানে না। এই ছিল ফ্যামিলির পরিচয়। এরপর আরও অনেক ক্যারেক্টারের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাব, কিন্তু সেটা সময় আসলে। এইবার পুলিশের তদন্তে যে যে প্রমাণ, যে যে সিসিটিভি ফুটেজ যা যা উঠে আসে, সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এটা একটা রেলওয়ে কলোনি ছিল, সেহেতু পুলিশ খুব সহজেই সিসিটিভির অ্যাক্সেস পেয়ে যায়, এবং এই সিসিটিভি দেখার পর পুলিশ আরও কনফিউজ হয়ে যায়। তারা এতক্ষণ ভাবছিল যে বাড়িতে মোস্ট প্রবাবলি একটা ডাকাতি হয়েছে, এবং ডাকাতরা মোস্ট প্রবাবলি এই কাভিয়াকে হয় মেরে ফেলেছে, মেরে কোথাও বডিটা ডিসপোজ করে দিয়েছে, নয়তো মোস্ট প্রবাবলি কাভিয়াকে কিডন্যাপ করেছে। কিন্তু যখন 15 মার্চ 2024-এর সিসিটিভি ফুটেজ পুলিশ দেখে, তখন দেখে ঠিক 12:30টার সময় একটা ছেলে স্কুটি করে ওই রেলওয়ে কলোনি থেকে বের হচ্ছে, এবং ঠিক তার 5 মিনিট পর সুস্থ সবল অবস্থায় কাভিয়া ওই সেম গেট থেকে বার হচ্ছে। এরপর পুলিশ দেখে যে ওখান থেকে, মানে ওই রেলওয়ে কলোনি থেকে যেদিক যেদিক রাস্তা যায় সেই সমস্ত দিকের সিসিটিভি ফুটেজ তারা চেক করে। এরপর তারা দেখতে পায় এই জবলপুরের মদন মোহন বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা স্কুটি করে একটা ছেলে এবং তার পিছনে কাভিয়া বসে আছে। তারা স্টেশনের পার্কিংয়ে ঢুকে তারা স্টেশনে ঢোকার ঠিক 4 থেকে 5 মিনিট পর ওই স্টেশন থেকে তারা বেরিয়ে গিয়ে তারা ওই মদন মোহন স্টেশনের বাইরেই যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের ওই দিকে যেতে দেখে। এবার সেখানে গিয়ে তারা একটা বাস নেয়। বাসটা যেত কাটনি, যেটা হচ্ছে জবলপুর থেকে প্রায় 95 কিলোমিটার দূরে। এরপর পুলিশ যখন সিসিটিভি ফুটেজে এটা দেখে যে তারা কাটনি যাওয়ার জন্য একটা বাসে উঠেছে, তখন পুলিশ সঙ্গে সঙ্গে সেই বাসটাকে আইডেন্টিফাই করে, বিকজ সিসিটিভিতে নাম্বার দেখা যাচ্ছিল। এরপর সেখানে গিয়ে তারা ড্রাইভার এবং কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর বলে যে হ্যাঁ,
এরকম একটা ছেলে এবং একটা মেয়ে আমাদের বাসে উঠেছিল 15 তারিখে, কিন্তু তারা কাটনি যায়নি। তারা কাটনির জন্য তো টিকিট কেটেছিল, কিন্তু টিকিট কেটেও তারা হুট করে মাঝপথে বলে যে আমাদের একটা কাজ আছে, তাই আমাদের নেমে যেতে হবে। তো তারা নেমে যায় আধারকাল বলে একটা জায়গায়। এবার ওই আধারকাল থেকে তারা আর একটা বাস, সেই বাসটাও যাচ্ছে কাটনিতে। এবার কাটনিতে যাওয়ার বেশ কিছুটা আগে, মানে তখনও কাটনি পৌঁছায়নি, মাঝামাঝি একটা স্থানে আছে, সিহারা বলে একটা জায়গা আছে। তারা কিন্তু বাসে পুরো কাটনি যাওয়ার পুরো টিকিটটা কেটেছে, কিন্তু তারা সিহারা বলে একটা এরিয়াতে নেমে যায়। এবং এই সিহারাতে নামার পর তারা আবার একটা বাসে ওঠে। সেই বাস করে তারা এবার শেষমেশ কাটনি বলে যে জায়গা আছে, সেই কাটনি বলে জায়গাতে যায়। এই পর্যন্ত পুলিশ ক্লিয়ারলি সিসিটিভি ফুটেজ ধরে তাদের ট্র্যাক রাখছিল, তারা কোথায় যাচ্ছে না করছে কি করছে। এরপর যখন তারা কাটনি পৌঁছে যায়, কাটনি পৌঁছে যাওয়ার পর তারা এমন কিছু এরিয়াতে ঢোকে, মানে ওটা তো বেশ, জবলপুর তো একটা শহর, জবলপুর থেকে ওটা প্রায় 95 to 100 কিলোমিটার দূরে। তার মানে আমি গ্রামগঞ্জের এরিয়াতে ঢুকে যাচ্ছি, এবং সেই সব এরিয়াতে সিসিটিভি না থাকাটা এটা তো ভীষণভাবে কমন, এবং এই জিনিসটা তারাও সামহাউ জানতো। এরপর তারা কিন্তু সিসিটিভির যে আড়াল হওয়া, মানে সিসিটিভির বাইরে চলে যায়। পুলিশ এরপর থেকে তাদের আর কোনো খোঁজ খবর পায়নি। এবার পুলিশের কাছে হাজার একটা কোশ্চেন আসছে, যার বাবা এবং ভাই ওই অবস্থায় ঘরের মধ্যে পাওয়া গেছে, সে কি নিজের ইচ্ছায় এই ছেলেটার সাথে যাচ্ছে? মানে দেখে শুনে তো সেরকমই মনে হচ্ছে, কিন্তু পুলিশ স্টিল ভাবছে মোস্ট প্রবাবলি এটাও হতে পারে যে তাকে মেরে ফেলার একটা থ্রেট দিচ্ছে। সেই কারণে এই মেয়েটা ভয়ে ভয়ে ওই ছেলেটার সাথে যাচ্ছে। তো পুলিশ এইরকম একটা জিনিস অ্যাজিউম করে তদন্তটা কম বেশি এগোতে থাকে। এবার এগোতে এগোতে এই যে ছেলেটা, সেই ছেলেটা কে এইটা তো পুলিশকে জানতে হবে। তো পুলিশ আইডেন্টিফাই করে, হু ইজ দিস বয়? এই ছেলেটা হচ্ছে মুকুল সিং। মুকুল সিং কোথায় থাকে? মুকুল সিং এই যে রেলওয়ে কলোনি আছে সেখানেই থাকে। এবং তার বাবা কি করে? তার বাবাও রেলের একজন উচ্চ পদস্থ কর্মচারী, অ্যাজ এ ম্যানেজার হিসেবে কাজ করে। এই সমস্ত কিছু জানার পর পুলিশ ভাবে তাহলে কি এটা ডাকাতি না? তাহলে কি এই ছেলেটা কিডন্যাপিং করেছে? নাকি কাভিয়া মুকুলের সাথে একসাথে গেছে? নাকি কাভিয়া আর মুকুলের একসাথে প্রেম ছিল, তাই দুজন মিলে বাবা এবং ভাইকে মেরে এইভাবে তারা পালাচ্ছে? কোনটা ঠিক কোনটা ভুল, পুলিশ এখন পুরোটাই অন্ধকারে। এবার আসে ময়না তদন্তের রিপোর্ট। ময়না তদন্তের রিপোর্ট পুলিশকে আরও চমকে দেয়। পুলিশ দেখে যে এই যে বাবা মানে রাজকুমার এবং ভাই তনিষ্ক, তাদের মৃত্যু হয়েছে আগের দিন রাত্রবেলা, প্রায় মাঝরাতের পরপরই এরকম টাইম। কিন্তু কাভিয়া, তার যে কাকার মেয়ে আরতি, তাকে যে মেসেজটা করেছে সেটা সকালবেলা 7:30টার সময়। এইবার তাহলে যদি কাভিয়া এখানে অ্যাজ এ ভিকটিম হয়, তাহলে মেসেজটা তো তখন পাঠালেই পারত যে আমি বিপদে আছি বাবা এবং ভাইকে। কিন্তু পুলিশ আবার ভাবতে শুরু করে কাভিয়া মোস্ট প্রবাবলি ক্যাপটিভিটিতে ছিল, তার কাছে ফোনটা ছিল না। এই কারণে যখন সে ফোনটা পেয়েছে সকালবেলা, তখন মোস্ট প্রবাবলি হয়তো মেসেজ করেছে, হতে পারে কি পারে না। তো পুলিশ এই জিনিসটাও ভাবছে, আবার উল্টো দিকে ওটাও ভাবছে। তো সমস্ত কিছু ভাবতে ভাবতে এই দিয়ে ময়না তদন্তের রিপোর্ট আছে, সেটা দেখা যায় যে এই যে বাবা আছে আর ভাই আছে, এদেরকে কোনো একটা ভারী জিনিস দিয়ে মাথায় বারবার মারা হয়েছে, মেরে তাদেরকে পলিথিনে প্যাক করে ওখানে রেখে দেওয়া হয়েছে। এবং ঘরের মধ্যে যখন তদন্ত করা হয় না, তখন দেখে যে ডাইনিং প্লেসে যে ডাইনিং টেবিল আছে, সেই টেবিলে যে খুনি বা যারা এর সাথে যুক্ত ছিল তারা ওখানে খাওয়া দাওয়া করে, ইভেন সকালে ব্রেকফাস্টও করে, মানে দুবেলা তারা খাবার খেয়েছে। পুলিশ এরপর ভাবে যে
ডাকাতি হলে ডাকাতরা এতক্ষণ ওয়েট করতো না, এত ফিনিশিং করতে যেত না। তো এইখানে সমস্ত তদন্ত কিন্তু ওই কাভিয়া এবং মুকুল সিংয়ের উপরেই চলে যায়। আস্তে আস্তে পুলিশ ডাকাতির অ্যাঙ্গেলটাকে অল্প হলেও রুল আউট করে। তার কারণ পুলিশের খাতায় লেখা আছে যে পুলিশ কোনো থিওরিকে 100% ক্রাইম সলভ না হলে রুল আউট করতে পারবে না, কিন্তু কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেবে সেটা পুলিশের উপর ডিপেন্ড করে। তো পুলিশ ইম্পর্টেন্স দিচ্ছে এই কাভিয়া এবং মুকুল সিংয়ের উপর। পুলিশ সিসিটিভি ফুটেজে আর একটা জিনিস পায়, সেটা হচ্ছে 15 তারিখের সিসিটিভি ফুটেজ তো তারা দেখেছে, এবার 14 তারিখের সিসিটিভি ফুটেজ তারা দেখতে থাকে এবং দেখতে দেখতে একটা জিনিস তারা ক্লিয়ারলি দেখতে পায় যে রাত্রেবেলা যখন 11টা কি 11:30 বাজে, তখন এই মুকুল পুরো যে কলোনিটা আছে না, রেল কলোনিগুলো বেশ বড় হয়, সেটা চারিদিকে বেশ চক্কর মারছে এবং সে বারবার সিকিউরিটি গার্ড যেখানে বসে আছে তার দিকে কম বেশি নজর রাখছে যে সে কখন ঘুমিয়ে পড়বে। সিকিউরিটি গার্ডদের একটা তো সিচুয়েশন থাকে, তারা কম বেশি ঘুমিয়ে পড়ে। যাই হোক, তো এই করতে করতে সে 1টা থেকে 2টো এই সময় যখন দেখতে পায় যে সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছে, তখন কিন্তু এই যে কাভিয়ার কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের চারিদিকে সে ঘোরে, কোয়ার্টারের পিছন দিকেও যায়, সেই জিনিসটাও কিন্তু পুলিশ দেখতে পায়। কিন্তু কোয়ার্টারের একদম পিছনে একটু ফাঁকা, একটু নির্জন এবং একটু জঙ্গল মতন আছে, সেখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং পুলিশ একটা জিনিস দেখতে পায় যে তার হাতে কিছু একটা জিনিস ধরা আছে, কিন্তু রাত্রেবেলা হওয়াতে সিসিটিভি অতটাও ক্লিয়ার ছিল না, সেহেতু হাতে কি আছে এই জিনিসটা পুলিশ এক্স্যাক্টলি বুঝতে পারছিল না। কিন্তু তারা একটা আইডিয়া করে মোস্ট প্রবাবলি এটা হয়তো একটা গ্যাস কাটার হলেও হতে পারে। এইবার এই যে মুকুল, এই যে কাভিয়া আছে, এই যে রাজকুমার বিশ্বকর্মা আছে, এই 3 জনের হিস্ট্রিটা আমাদের জানতে হবে। পুলিশও এই দিকেই যায়, ভাবে যে বর্তমানে এই ক্রাইমের কে করেছে আমরা 100% জানি না, কিন্তু আমরা যদি ক্রাইম করার মোটিভটা খুঁজে বার করতে পারি তাহলে কে ক্রাইম করেছে তার একটা অ্যাঙ্গেল বেরিয়ে আসলেও আসতে পারে। তো এই কারণে পুলিশ ডিসাইড করে যে এই যে 3 ব্যক্তি আছে, তানিশ তো বাচ্চা, তানিশকে নিয়ে একটু সাইড করে দিয়েছে, ওটা হচ্ছে কোলাটারাল ড্যামেজ পুলিশের হিসাব মতন, এবং পরে সেটা আদেও কিনা সেটা বুঝতে পারবেন। যাই হোক, এবার পুলিশ ডিসাইড করে যে এই যে কাভিয়া আছে, এই যে মুকুল আছে এবং এই যে রাজকুমার বিশ্বকর্মা আছে, এদের মধ্যে একটা রিলেশন করে এদের হিস্ট্রিটা দেখবে। এবার এই সমস্ত কিছু দেখতে দেখতে পুলিশের মাথা হঠাৎ করে খাচ লেগে যায়, মানে চমকে যায় অ্যাকচুয়ালি। তার কারণ এই মুকুল সিংয়ের নামে 2023 ডিসেম্বর মাসে একটা মারাত্মক লেভেলের কমপ্লেইন করা হয়েছিল, এবং সেই কমপ্লেইনটা কে করেছিল? রাজকুমার বিশ্বকর্মা। এবং কমপ্লেইনটা কি ছিল? এই রাজকুমার বিশ্বকর্মা থানায় গিয়ে তার মেয়েকে থানায় নিয়ে গিয়ে একটা রিপোর্ট লেখা। সেই রিপোর্টে লেখা ছিল যে মুকুল সিং তার আন্ডার এজ মেয়েকে সম্মানহানি করেছে, এবং এরপর পুলিশ একটা এফআইআর নোট ডাউন করে। যেহেতু মুকুলের বয়স 20+ ছিল, সে সাবালক ছিল, তো তাকে পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে এই মুকুল মাত্র 1 মাসের মধ্যেই ছাড় পেয়ে যায়। মুকুল হঠাৎ করে এত একটা হিনিয়াস ক্রাইমে যে অভিযুক্ত হয়েছে, তারপরেও সে কেন ছাড়া পেয়ে গেল, এই জিনিসটা আমি আপনাদেরকে পরে বলবো। যাই হোক, আপাতত বলি নেক্সট স্টোরিটা কি। মুকুল যখন বেইল পেয়ে গেল, সে যখন ফ্রন্টে ঘুরছে, তখন রাজকুমার বিশ্বকর্মা ভাবে যে মেয়েকে এই পরিবেশে কোনোভাবে রাখা যাবে না, তাহলে মেয়ের পড়াশুনো একদম 12টা বাজবে। তো সে ডিসাইড করে যে ওই জবলপুর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে তার ভাই থাকে তিপেরিয়াতে, এই তিপেরিয়াতে সে তার মেয়েকে পাঠিয়ে দেবে। সে সেই মতন সেই জিনিসটা করে। ডিসেম্বরের শেষের দিকে এই তিপেরিয়াতে কাভিয়া চলে যায়, ওখানেই
সে পড়াশুনো করতে থাকে। কিন্তু মার্চ মাসে যেহেতু জবলপুরে যে স্কুলে সে পড়ছিল সেখানে মাধ্যমিকের এক্সাম হবে এবং এক্সাম সেন্টারও জবলপুরেই পড়েছে, সেহেতু রাজকুমার বাধ্য হয় তার মেয়েকে জবলপুরে নিয়ে আসতে। এবং এই জবলপুরে আসা মাত্রই সমস্ত জিনিস আবার টার্ন নিতে শুরু করে। কোন দিকে টার্ন সেটাও পরে জানতে পারবে। এই রাজকুমার বিশ্বকর্মার ব্যাপারে আর একটু এক্সট্রা ডিটেলস আপনাদেরকে জানতে হবে। এই রাজকুমার বিশ্বকর্মার যে ওয়াইফ আছে সে মারা যায় 2023-এর প্রথম দিকে। এরপর থেকে পুরো ফ্যামিলির দায়িত্বটাই এই রাজকুমারের উপর আসে এবং রাজকুমার তার মেয়েকে নিয়ে প্রচণ্ড সেন্সিটিভ ছিল এবং কনজারভেটিভও ছিল। সে যখন কাজে বেরোতো ছেলে এবং মেয়েকে তালা মেরে যেত, তারা বাড়ি থেকে বেরোতে পারত না এবং বাড়ি থেকে তখনই বেরোতে পারত যখন এই রাজকুমার বিশ্বকর্মা তাদেরকে বাইরে নিয়ে যেত। এবং এইটা সে করত এই মেয়েদের এবং ছেলেদের ভালো পড়াশুনো করার জন্য। মানে স্ট্রিক্ট মানে কি স্ট্রিক্টের সাথে আরও 10 গুণ 20 গুণ করে দিন, এরকম একটা স্ট্রিক্ট বাবা ছিল। এইবার এই বাবার ব্যাপারে তো আপনি জানলেন, এইবার জানুন এই যে মুকুল সিং আছে এর একটু ব্যাপারে, এর একটু ডিটেলস জানতেই হবে। এই মুকুল সিং বয়স কম হলেও জিম টিম করতে খুব ভালোবাসত, তার একটা সুন্দর বডি ছিল। এবং এই মুকুল সিংয়ের বাবা যেহেতু রেলওয়েতে একটা ম্যানেজার ছিল, পয়সা কড়িরও কম ছিল না, সে পার্টি করত, সে প্রচুর ক্রাইম থ্রিলার মুভি দেখত, তার সাথে সাথে সাউথের ক্রাইম মুভি প্রচুর দেখত। তার সাথে সাথে সে অনেক কিছুর নেশাও করত। তার মধ্যে একটা নেশা ছিল কামের নেশা। কাম মানে বুঝতে পারছেন তো, ক্লিয়ার করে বলছি না আর। তো যাই হোক, তার একটা গার্লফ্রেন্ড ছিল যাকে সে খুব ভালোবাসতো, নাকি কামের ভালোবাসা আই ডোন্ট নো, বাট ভালোবাসতো। এবং সেই গার্লফ্রেন্ডটার নাম কি জানেন? কাভিয়া। এবং আমি আপনাকে আগে বলেছিলাম না যে কাভিয়ার বাবা মানে রাজকুমারজি তিনি থানায় গিয়ে তার মেয়েকে নিয়ে একটা কমপ্লেন করে আসে এই মুকুলের নামে। কিন্তু 1 মাস পরেই মুকুল ছাড়া পেয়ে যায়। তার কারণ কাভিয়া থানায় গিয়ে বলে যে আমার বাবা আমাকে জোর করে একটা ফেক রিপোর্ট মুকুলের এগেনস্টে লিখিয়েছে, মুকুল আমার সাথে কিছুই করেনি। কিন্তু স্টিল যেহেতু এখানে কাভিয়া বলছে যা হয়েছে সেটা আমার মতেই হয়েছে, কিন্তু যেহেতু কাভিয়ার বয়স মাত্র তখন 16 বছর ছিল, যেহেতু সে নাবালিকা ছিল, সেহেতু তার মতামতের কোনো গ্রহণযোগ্যতাই পুলিশ বা আইনের কাছে ছিল না। তার গার্জিয়ানই হচ্ছে তার বাবা, সেহেতু তার বাবার কথাই শোনা হয়েছিল। কিন্তু যেহেতু কোর্টের সামনে কাভিয়া বলেছিল যে সে কিছু করেনি, সেহেতু একটা মানে মুকুলের বয়স তো বেশি না, কোর্ট এই দিকটা ভেবে মুকুলকে বেইল দিয়ে দেয়। এরপর যখন তার বাবা দেখতে পায় যে মুকুল বেইল পেয়ে গেছে, এদের মধ্যে মেশা কথা বলা আবার বাড়তে চলেছে, তখন সে তার ভাইয়ের বাড়িতে তার মেয়েকে পাঠিয়ে দেয়। এবং যখন কাভিয়া ক্লাস 10-এর এক্সাম দিতে এই জবলপুরে আসে, তখন মুকুলের সাথে সে আবার কন্ট্যাক্ট করে। মুকুল বলে আমি তোমাকে ছাড়া কোনোভাবে কোনো কিছুতেই বাঁচব না, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু কাভিয়া বলে যে এক্সাম শেষ হলেই 18ই মার্চ আমাকে আবার ত্রিপুরিয়াতে কাকার বাড়িতে চলে যেতে হবে, তার আগে কিছু করতে পারলে করো, নাহলে আমাকে হারাও। এইবার মুকুল অনেক প্ল্যান করতে থাকে, কিন্তু প্ল্যান করতে করতে মুকুলের মাথায় একটাই প্ল্যান আসছিল। সেটা কি? যে এই যে কাভিয়া আছে, কাভিয়ার বাবাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। প্রথমে কাভিয়াকে যখন এই প্ল্যানটা বলা হয়, প্রথমবারে কাভিয়া এটাকে রিজেক্ট করে দেয়, বলে অন্য কোনো প্ল্যান। কিন্তু মুকুল যখন সেকেন্ড টাইম বলে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই, তখন কাভিয়াও বলেছে ঠিক আছে, আমি তোমাকে এইখানে সাহায্য করব এবং এরপর আমরা পালিয়ে গিয়ে দূরে কোথাও একটা সংসার করব। এই জিনিসটা মেইন এদের অ্যাক্টিভিটি ছিল। এই তো গেল এদের টোটাল ডিটেলস। এইবার ঘটনাটা হয়ে গেছে, পুলিশ এখন মোটামুটি সমস্ত কিছুই বুঝতে পেরেছে। কিন্তু এই যে কাভিয়া আছে এবং এই যে মুকুল আছে, এদের বয়স কত? 16 এবং 20।
কিন্তু এদের মাথায় যে বুদ্ধি আছে এবং সেই বুদ্ধি খেলিয়ে এরা যেভাবে কাজটা করেছে, প্ল্যানিংটা করেছে, সেটা সত্যি বলছি আমি আপনি টাহা ফেল করবো এখানে। তো তারা কি করেছিল চলুন সেই ব্যাপারে একটু আলোকপাত করি। এই মুকুল সিং কাভিয়াকে বলেছিল, আচ্ছা ঘরের যে দরজার যে চাবি আছে সেই চাবিটা কোনোভাবে যদি তুমি পেয়ে রাত্রেবেলা দরজাটা খুলে দিতে পারো তাহলে আমি চুপিসারে ঘরে ঢুকে ওই কাজটা করে ফেলবো, মানে তোমার বাবাকে এবং তোমার ভাইকে, মানে ভাইয়ের প্ল্যানটা এখানে ছিল না, পরে বলছি কেন, তো তোমার বাবাকে আমরা সাল্টে দিতে পারবো। কিন্তু কাভিয়া লাস্ট 3-4 দিন ধরে চেষ্টা করেছিল যে চাবিটা কোনোভাবে যদি বাবার কাছ থেকে নেওয়া যায়, কিন্তু তার বাবা রাজকুমার রীতিমতন তার একদম কোলের মধ্যে চাবিটা নিয়ে লুকিয়ে রাখতো যাতে মেয়ের হাতে চাবিটা কোনো হাতেই না যায়। এরপর এই কাভিয়া যখন দরজা খুলতে না পারে তখন গ্যাস কাটার দিয়ে পিছন দিক থেকে এই কোয়ার্টারে মুকুল ঠোকে। এইবার এখানে অনেকটা থিওরি আছে। একটা দেয়াল গ্যাস কাটার দিয়ে কাটতে গেলে হিউজ আওয়াজ হবে এবং এই যে আওয়াজটা আছে সেটাকে মুকুল এবং কাভিয়া কি করে ম্যানেজ করেছিল সেটা পুলিশের কাছে স্টিল একটা কনফিউশনের ব্যাপার আছে। তবে আমি বেশ কয়েকটা কারণ এখানে বলতে পারি। হয়তো ওই রেলওয়ে কলোনিতে কোনো পার্টি চলছিল, সেই পার্টিতে গান বাজনা চলছিল, সেটা পুলিশ তদন্ত করছে, স্টিল এটা অনগোয়িং আছে। কিন্তু তো সেই মিউজিক বাজছিল, হয়তো কাভিয়া ঘরের মধ্যে থেকে গান চালিয়ে দিয়েছিল, সেই কারণে গ্যাস কাটারের আওয়াজটা হয়তো অত পাওয়া যায়নি। এবং রেলওয়ে কলোনিতে যে দরজা ফরজা থাকে না বা যে দেওয়াল ফেওয়াল থাকে না, সেগুলো তো অনেক সময় অনেক পুরনো থাকে। মোস্ট প্রবাবলি এখানে হয়তো গ্যাস কাটার একটু ইউজ করেছে, তারপর হাতুড়ি ফাতুড়ি ইউজ করে সেগুলো ভেঙেছে, তো কোনো একটা ভাবে ঢোকে। এইবার আপনি বলবেন, আচ্ছা ভিতরে যে ওর বাবা আছে, ভাই আছে, তাদের ঘুম ভাঙলো না? গান চালালে তো তাদের ঘুম ভাঙার কথা। তো এই ক্ষেত্রে আমারও কোশ্চেনটা উঠছিল। এবার আমি সমস্ত রিপোর্ট পড়লাম, পড়ার পর এই ব্যাপারে কোথাও কোনো তথ্য পাচ্ছি না। এবার আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে মুকুল সিং ঢুকে যে হত্যা করেছে সেটা যে পুলিশ বলছে সেটা সামহাউ কোথাও ভুল হলেও হতে পারে। মোস্ট প্রবাবলি কাভিয়াই তার বাবাকে এবং ভাইকে খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এরকম তো কোনো কিছু আসেনি। তার মানে ঘুমের ওষুধ থেকে আমি রুল আউট করি। তার মানে কি কাভিয়ার বাবা এবং ভাই যখন ঘুমিয়ে পড়ে তাহলে কাভিয়াই কি প্রথমে তাদেরকে মারে মাথায়, পরে হয়তো মুকুল এসে আরও কয়েকবার মেরেছে? হতে পারে কি পারে না, এটা আমি একটা কোশ্চেন তুললাম, বিকজ এই ব্যাপারটা এখনো কুয়াশাচ্ছন্ন আছে পুলিশের কাছে। পুলিশও এই ব্যাপারে নিউজ রিপোর্টে কোথাও কিছু বলেনি, আর আমি নিউজ রিপোর্টে কোথাও পাইনি। কিন্তু আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে ক্রাইমের ব্যাপারে বা ক্রাইম যেভাবে হয়, তো সেইভাবে আমি এইটুকুই বলতে পারি। এরপর আমরা ধরেই নিই যে পুলিশের যে থিওরি আছে যে গ্যাস কাটা, সেটা দিয়ে কোনোভাবে ঢুকেছে, সাউন্ডটাকে কোনোভাবে তারা ম্যানেজ করেছে। ঢুকে মুকুল এই যে রাজকুমার বাবু আছে তার মাথায় 12 বার আঘাত করে, এবং যখন আঘাত করছিল তখন ছোট ভাই তনিষ্ক, যার বয়স 8 বছর, সেও ওখানে চলে আসে। তখন কাভিয়া তাকে ধরে। বাবার মাথায় মুকুল 12 বার আঘাত করেছে এবং ভাইয়ের মাথায় 6 বার আঘাত করেছে। দুজনেই মৃত্যুর ঘরে চলে যায়। রাজকুমার বাবু তো ঘুমের মধ্যেই চলে যায়, কিন্তু তনিষ্ক বেশ কষ্ট পেয়ে তার মৃত্যুটা হয়। এরপর চারিদিকে রক্তভক্ত যেন বেশি না ছিটায়, গন্ধ যাতে না বেরোয়, এই কারণে দুটো বডিকেই পলিথিনের মধ্যে রাখা হয়। এই পলিথিন সমস্ত কিছু অনলাইনে অর্ডার করা হয়েছিল, এবং মুকুল এখানে কিভাবে অর্ডার করেছিল সেটারও একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটাও পরে জানতে পারবেন। মুকুল কিন্তু হাতে গ্লাভস পরে আছে, কাভিয়াও কিন্তু হাতে গ্লাভস পরে আছে। এই সমস্ত কিছু তার মানে প্ল্যান মাফিকই হয়েছে। এরপর সেইখানে ওরা খাবার খায়, মানে ওদের খিদে পায়, এবং খিদে পাওয়ার পর ডাইনিং প্লেসে ওরা বসে আছে। রান্নাঘরে বাবা এবং ভাইয়ের ডেড বডি পড়ে আছে। এরপর তারা কি করে জানেন? তারা কি বলবো, তারা সেক্স করে। ইয়েস, মানে আপনি কল্পনা করতে পারছেন যে বাবা আর ভাই ওখানে পড়ে আছে, অ্যান্ড প্রেমিক আর প্রেমিকা ওটা করছে। এই মুকুল প্ল্যান করে
যে তোমার ফ্যামিলিতে কেউ যাতে কিছু বুঝতে না পারে, আমরা যাতে হুট করে ধরা না পড়ি, সবাই যাতে ভাবে যে এটা একটা ডাকাতি হয়েছে, সেই কারণে এই পুরো জিনিসটাকে একটা ডাকাতির রূপ দিতে ওই যে গ্যাস কাটারের জায়গাটা আছে এবং বাড়ির যে জিনিসপত্র আছে সেগুলো এলোমেলো করা হয়। এদেরকে এমনভাবে মেরে ফেলে দেওয়া হয় যাতে ডাকাত করেছে সেই জিনিসটা সবাই ভাবে। এবং তারপর কাবিয়াকে বলা হয় যে মেসেজ করতে, কিন্তু মুকুলের একটাই ভুল হয়ে গেছিল। তারা খাওয়া এবং ওই সব কর্ম করতে গিয়ে তাদের ওই মেসেজের যে টাইমিংটা আছে সেটা মাঝরাতে না হয়ে সকাল হয়ে যায়। এবং সেই মেসেজটা আরতি মানে কাবিয়ার কাকার মেয়ে সেটা দুপুরবেলা 2:30টার সময় দেখে। তো যাই হোক, পুলিশের এখানে একটা সন্দেহ হয় আরও, যে যদি এরা কোনো মতে কোনো ভিকটিম হয় বা কাবিয়াও যদি ভিকটিম হয়, তাহলে মাঝরাতে মেসেজ না করে কেন সকালবেলা করল, কেন নর্মালি কাবিয়া বেরিয়ে গেল। যাই হোক, সমস্ত কিছু তদন্তে এইবার সমস্ত জিনিস বোঝার পর পুলিশ ডিসাইড করে এদেরকে ধরতে হবে। এবং ধরা জিনিসটাও পুলিশকে রীতিমতন নাকানি চোবানি খাইয়ে দেয়। এই দুটো বাচ্চা মানে যেভাবে পালিয়েছে না, বড় বড় ক্রিমিনালরা এইসব প্ল্যান ভাবতেই পারে না যে এইভাবে ক্রাইমটা করা যেতে পারে। এরা প্রথম করে কি, আমি তো বলেছি প্রথমে ওরা কাটনি যাবে, বাসে উঠছে, বাসে নামছে, আবার উঠছে, আবার নামছে। আপনি কি ভাবছেন এরা সবাই নিজের যে রাজ্য আছে বা নিজের যে জেলা আছে এর মধ্যেই এই দুজন আটকে থাকবে? না, এরা মধ্যপ্রদেশ থেকে কোথায় যায়নি, সারা ভারত এরা রীতিমতন ঘুরে বেরিয়েছে। আর আপনি বলবেন যে সারা ভারত ঘুরে বেড়াতে গেলে ভাই টাকা পয়সা লাগে, মানিটা কোথা থেকে পাচ্ছে? আরে রেলওয়েতে বাবা কাজ করে, তো মুকুল তো ভালো অ্যামাউন্টের একটা পকেট মানি পায়। সেই পকেট মানিটা বেশ কয়েকদিন ধরে জমিয়েছে। তার একটা ক্রেডিট কার্ড ছিল, সেই ক্রেডিট কার্ডে যে যত টাকা ছিল সেগুলো সে ইউজ করছিল। রাজকুমার বিশ্বকর্মার যে ডেবিট কার্ড ছিল, যে ক্রেডিট কার্ড ছিল, সেটা মুকুল সিং ইউজ করছিল। এরপর কাবিয়ার মায়ের যে সোনাদানা ছিল সেই সমস্ত কিছু এই কাবিয়া নিয়ে যায়। তার মানে কি, পুলিশ একটা পরে এস্টিমেট করে যে এই কাবিয়া তার ঘর থেকে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা নেয়। মুকুলও ওই রকম 1.5 থেকে 2 লাখ টাকা নেয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড তার কাছে জমানো মিলিয়ে। তার সাথে সাথে মায়ের সোনা গয়না নিয়ে যায় যতটুকু পেরেছে। তার অ্যামাউন্ট কিছু না হোক 5-6 লাখ তো হবেই। এইবার পুলিশ এদের ফোন রেকর্ড চেক করে, ফোন রেকর্ড চেক করে দেখতে পায় এরা নিজেদের ফোন কিন্তু নিয়ে যায়নি, কাবিয়া নিয়ে যায় নিজের মৃত মায়ের ফোন এবং সিম, আর মুকুল নিয়ে যায় নিজের বাবার ফোন এবং সিম। কি অদ্ভুত ব্যাপার না? এই কারণে যখনই তাদের লোকেশন ট্র্যাক করছে তখনই পুলিশ একটু বিব্রত হচ্ছে, এবং পুলিশকে বিব্রত করার জন্য এরা এত প্ল্যান করেছে আপনি শুনলে আবারও অবাক হবে। এইবার বলে নিই যে এই যে মুকুল, সে অনলাইনে যেভাবে সমস্ত কিছু কিনেছে সেই অর্ডারটা পর্যন্ত কিন্তু এই রেলওয়ে কলোনিতে সে রিসিভ করতো না। সে অ্যাড্রেস দিত তার একটা বন্ধুর বাড়ির সামনে, সেই বন্ধুর বাড়ির সামনে ডেলিভারি বয় আসতো, সেখান থেকে এই মুকুল গ্লাভস, পলিথিন, প্যাকেট, ছুরি সমস্ত কিছু কিনে নিয়ে যেত। এইবার বুঝুন সে এত বড় প্ল্যানিং ছিল। এইবার এই টাকা পয়সা নিয়ে তারা তো পালিয়েছে, পালিয়ে রীতিমতন সারা জায়গায় ঘুরছে। ঘুরতে ঘুরতে পুলিশকে কিভাবে চকমা দিচ্ছে? পুলিশ প্রথমেই ভাবে যে এদের কাছে যে ডেবিট কার্ড আছে, যে ক্রেডিট কার্ড আছে, সেইগুলোকে লক করব না। লক করলে এদের লোকেশনগুলো আমরা কোনো মতেই পাবো না। ইভেন এদের ফোনগুলোকেও পুলিশ কিন্তু ইচ্ছে করে লক করায়নি। পুলিশ কিন্তু ইচ্ছে করলে ফোন কিন্তু কারোর লক করে দিতে পারে। যেখান থেকে এটিএম এর ট্রানজাকশন হচ্ছে, পুলিশ যখন সেখানে যাচ্ছে তখন দেখছে সেই জায়গা থেকে তারা উঠে গেছে। এইবার ওরা কি করছে, যেখানে ফোন ওপেন করছে, ফোন অন করছে, সেইখানে তারা এটিএম ইউজ করছে না, আর যেখানে তারা এটিএম ইউজ করে টাকা তুলছে সেখানে ফোন ইউজ করছে না। এই কারণে পুলিশ কোনোভাবেই তাদেরকে ধরতে পারছে না। এইভাবে এই কাবিয়া এবং মুকুল
মধ্যপ্রদেশ থেকে পাঞ্জাব যায়, পাঞ্জাব থেকে গুজরাট যায়, গুজরাট থেকে হিমাচল যায়, হিমাচল থেকে ছত্তিশগড় যায়, সেখান থেকে মহারাষ্ট্র যায়, মহারাষ্ট্র থেকে কর্ণাটক যায়, কর্ণাটক থেকে তেলেঙ্গানা যায়, তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ যায়, সেখান থেকে উড়িষ্যা যায়, সেখান থেকে বিহার যায়, সেখান থেকে উত্তরপ্রদেশ যায় এবং উত্তরপ্রদেশের তারা নেপাল বর্ডারের কাছে যায়। পুলিশ তখন ভীষণ টেন্সড হয়ে পড়ে, তার কারণ এইবার যদি ধরতে না পারি বা এইবার যদি তাদেরকে ধরা না হয় তাহলে কিন্তু তারা নেপাল হয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, পাকিস্তানেও চলে যেতে পারে। বিকজ এরকম অনেক হয়েছে, অনেক ইললিগাল অ্যাক্টিভিটি করে তারা ভারত হয়ে নেপাল হয়ে পাকিস্তান চলে গেছে, নয়তো দুবাই চলে গেছে। তো এই জায়গায় কি সেরকম কিছু হতে চলেছিল? এবার পুলিশ দেখে যে মার্চের পর এপ্রিল মে চলে যায় এবং মের লাস্টের দিকের ঘটনাটা আমি বলছি, এবং এই যে জুন মাসের একদম প্রথম সপ্তাহে এই পর্যন্ত টাইমে তাদের কাছে আর বেশি টাকা নেই, তাদের কাছে আছে মাত্র 22,000 টাকা। এই টাকায় খুব বেশি দিন তারা সার্ভাইভ করতে পারবে না। পুলিশ এবার হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে। এইবার তারা আবার ফোন লোকেশন পায় এবং এইবারের এই ফোন লোকেশনটা পশ্চিমবঙ্গের কলকাতায় পাওয়া যায়। তার কয়েক ঘন্টা পরেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডারে পাওয়া যায় এবং বাংলাদেশে ঢুকে গেলে তাদেরকে খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে। এই জিনিসটা বুঝতে পেরে জবলপুর পুলিশ ইনস্ট্যান্টলি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে অ্যালার্ট করে। এরপর থেকে পুলিশ এদের কোনোভাবে কোনো খোঁজ আর পায়নি। পুলিশ রীতিমতন 2 মাস ধরে পুলিশকে নাকানি চোবানি খেয়ে দিচ্ছে। পুলিশ ডিসাইড করে যে আমরা অনলাইনে এই খবরটাকে মারাত্মকভাবে ছড়িয়ে দেব। এই খবরটা ছড়িয়ে দেওয়ার পর সারা দেশে মানে নানান জেলায় নানান পুলিশ থানার তো খবরই থাকে, তারা অ্যাক্টিভ হয়ে গেছিল। যে কোনো ভিড়ভাড় এলাকার যে কোনো ফেমাস প্লেসে তারা পোস্টার লাগাচ্ছিল। এবার পুলিশ তাদের টাওয়ার লোকেশন আগে যখন দেখছিল তখন দেখছিল যে যখন তাদের টাকা শেষ হয়ে গেছে, মানে এই 2 মাসে তারা প্রায় 8-9 লাখ টাকা উড়িয়ে ফেলেছে, মানে ভালো হোটেলে থাকছে, ভালো জায়গায় খাচ্ছে। তো সেই হিসাবে পুলিশ তাদের টাওয়ারগুলো দেখে দেখে না একটা জিনিস দেখছে যে খাওয়ার জন্য, তারা থাকার জন্য তারা মন্দির এবং গুরুদ্বারাতে যাচ্ছে এবং কোথাও 4 থেকে 5 ঘন্টার বেশি থাকছে না। এই কারণে পুলিশ প্ল্যান করে যতগুলো তীর্থস্থান আছে, সেটা হিন্দু হোক, মুসলিমের তীর্থস্থান হোক বা শিখদের হোক, প্রত্যেকটা জায়গায় এই যে কাভিয়া আছে এবং মুকুল আছে এদের পোস্টার লাগায় এবং পুরস্কারও ঘোষণা করে। দিনটা আসে জুন মাসের 1 তারিখ 2024। হঠাৎই একটা খবরের মাধ্যমে পুলিশের কাছে খবর আসে, তাও কোন পুলিশ? হরিদ্বার পুলিশ। হরিদ্বার পুলিশের কাছে খবর আসে জবলপুরে 2টো মার্ডার কেসে 2জন অভিযুক্ত আছে, একটা ছেলে এবং একটা মেয়ে। তারা হরিদ্বারে ঘোরাঘুরি করছে এবং হরিদ্বারে যেহেতু প্রচুর মন্দির আছে সেখানে তারা থাকছে এবং সেখানে যে ভান্ডারা মানে ফ্রিতে যে মন্দিরের সামনে প্রসাদ বিতরণ হয় না, সেটা খেয়ে তারা থাকছে এবং তাদের দেখতে অনেকটা এই ওয়ান্টেডদের মতনই। এবার হরিদ্বার পুলিশ অ্যাক্টিভেট হয়ে যায়। হরিদ্বার পুলিশ জবলপুর পুলিশকে ফোন করে, জবলপুর পুলিশ রেডি হয়ে বেরিয়ে যায়। এইদিকে হরিদ্বার পুলিশ একটা বিরাট টিম নিয়ে এই মুকুল এবং যে কাভিয়া আছে এদেরকে খোঁজা শুরু করে দেয় এবং খুঁজতে খুঁজতে তারা লোকেটও করে ফেলে যে কাভিয়া কোথায়, সেটাও একটা খবর দিয়ে দেয়। কিন্তু যখন তারা কাভিয়াকে ধরছে সেই মুহূর্তে মুকুল এক্স্যাক্ট ওই জায়গাটাতে ছিল না, সে একটু ডিস্টেন্সে ছিল। যখন দেখতে পায় যে হরিদ্বার পুলিশ কাভিয়াকে ধরে নিয়েছে, সেই মুহূর্তে সে হরিদ্বার থেকে পালায়। কাভিয়া ধরা পড়ে গেছে, কিন্তু মুকুল সিং যে মেইন প্ল্যানটা করেছে, যে মেইন ক্রাইমটা করেছে, আমি এখানে কাভিয়ার দোষটাকে কোথাও কমাচ্ছি না, কিন্তু মেইন কালপিট তো এই মুকুলই। সে পালিয়ে গেছে। জবলপুর পুলিশ কাভিয়াকে পেয়েও সন্তুষ্ট হচ্ছিল না। তারা পুরো হরিদ্বারকে ওই রাতেই চষে ফেলে যে কোথাও যদি কোনোভাবে কিছুতে পাওয়া যায়। কিন্তু জবলপুর পুলিশ এইবার নেক্সট দিন যখন কাভিয়াকে নিয়ে জবলপুরে আসবে তখনই জবলপুর পুলিশের কাছে একটা খবর আসে যে জবলপুর পুলিশ থানায় মুকুল সিং সারেন্ডার করেছে। তাদের দুজনকে তদন্ত করা হয়, তাদের দুজনকে মারাত্মক লেভেলের কোশ্চেনিং করা হয় এবং তারা খুব সহজেই
বলে দেয় তারা অ্যাকচুয়ালি কী কী করেছিল। এখনও এমন অনেক জিনিস আছে যেগুলো পুলিশ জানতে চাইছিল, এবার পুলিশ সেই জিনিসগুলো জানবে। তারা ওখান থেকে পালায়, এটা পুরোপুরি প্রি প্ল্যান ছিল, কাভিয়া এতে মদত করে। এবং তার সাথে সাথে এরা কোনো একটা ট্রেনে যখন দেখবেন ট্রেনের যে শেডগুলো আছে না, সেই শেডে ট্রেন দাঁড়ানো থাকে, সেখানে খুব লোকজন কম থাকে, সেখান থেকে ট্রেন বেরোয়, স্টেশনে যায়, আবার একদম লাস্ট স্টেশনে গিয়ে সেখানেও একটা ট্রেনের যে শেড আছে সেই শেডে গিয়ে ট্রেনটা দাঁড় করানো থাকে, যেমন বাস স্ট্যান্ড হয় সেরকম ট্রেনের শেড থাকে। এইবার এরা ওই শেডের ওখানে গিয়ে এরা যৌন কর্ম করত। ফাঁকা ট্রেন পেলেও এরা যৌন কর্ম করত। এবং ট্রেনটা যখন লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে যেত তখনও ওরা ফাঁকা ট্রেনে যৌন কর্ম করত। যখন টাইম পেত, যেখানে টাইম পেত সেখানে এরা যৌন কর্ম করত। রীতিমতন এই মুকুল এবং কাভিয়া অ্যাডিক্ট ছিল। তো যাই হোক, এরপর তারা ফোনের ব্যাপার বলে যে আমরা ফোনটা অন্য নিয়ে গেছিলাম যাতে লোকেশন 100% কারেক্টভাবে আপনারা দেখতে না পারেন। যেখানে এটিএম ইউজ করবো সেখানে ফোন ইউজ করবো না, যেখানে ফোন ইউজ করবো সেখানে এটিএম ইউজ করবো না। পর এই মুকুল সিং আর একটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস রিভিল করে, যেটা এই ঘটনাতে একটা প্রাইম জিনিস বেরিয়ে আসে, যেটা পুলিশ, আপনি, আমিও এখনো আইডিয়াই করতে পারিনি। এবার আইডিয়া করে নিন। এই মুকুল যখন ডিসেম্বর মাসে অ্যারেস্ট হয়, তারপর যখন সে ছাড়া পায়, তখন থেকে সে শয়তানের পুজো করতে শুরু করে। এবং এই শয়তানের পুজো করতে করতে সে ডিসাইড করে যে 5টা মানুষকে সে শেষ করবে। তবেই তার উপর থেকে তার যে এই যে তার এগেইনস্টে কেস করা হয়েছে, যেটা একটা ফেক কেস, সে ভাবছে সেই জিনিসটা থেকে সে মুক্তি পাবে। প্রথম কে আর কে হবে? রাজকুমার বিশ্বকর্মা। সেকেন্ড কে, ওই যে রেলওয়ে কলোনি আছে, সেই রেলওয়ে কলোনিতে একটা মহিলা ছিল, তার প্রতিবেশী ছিল। সে সবসময় এই যে মুকুল সিংয়ের জীবন, লাইফস্টাইল, সেটা দেখে মুকুল সিংকে বারবার বারণ করত যে তুমি এরকম করো না। সেই মহিলাকে সে শেষ করবে প্ল্যান করে। এরপর তৃতীয় নম্বরে কাভিয়ার এক রিলেটিভ ছিল, সেও তাদের সম্পর্কের এগেইনস্ট ছিল, তো সেইখানে তাকেও মারার প্ল্যান ছিল। নেক্সট টার্গেট হচ্ছে পুলিশের সাব ইন্সপেক্টর ম্যাডাম, যে এই যে কাভিয়ার বাবা যে কেসটা লিখেছিল সেই কেসটা লিখেছিল। মুকুল সবসময় মনে করত যে ওই মহিলার জন্যই তার 1 মাস জেলে থাকতে হয়েছে। এরপর 5 নম্বরে যাকে মারার প্ল্যান ছিল সে হচ্ছে কাভিয়া। এই জিনিসটা মুকুল পরে ড্রপ করে দেয়। কেন ড্রপ করে? প্রথমে কাভিয়া যখন থানায় গিয়ে কমপ্লেন করে, প্রথমেই তখন মারার প্ল্যান করে ফেলে, কিন্তু পরে গিয়ে যখন কাভিয়া ভালোবাসার প্রমাণ দেয়, থানায় গিয়ে বলে যে মুকুল আমার সাথে কিছু করেনি, তারপর মুকুলের সাথে একসাথে বাবা এবং ভাইকে শেষ করার প্ল্যান করে, তখন বুঝতে পারে যে কাভিয়া একে মেরে কোনো লাভ নেই। এই কারণে নেক্সট টার্গেট হয়ে যায় কাভিয়ার ভাই। 2টো করে ফেলেছিল, টাইম পেলে আরও বাকি 3টে করত। তো তার মানে কি, এই যে মুকুল আছে এবং কাভিয়া আছে, এরা শুধু প্ল্যান করে সমস্ত কিছু করেনি, তার সাথে সাথে এরা ছিল শয়তানের পূজারী। তো আজকের যে কেসটা না, সেই কেসটা সত্যি বলবো অনেক কেস পড়েছি, কিন্তু এত কম বয়সে এইভাবে একটা ক্রাইমকে পরপর সাজিয়ে সাজিয়ে করাটা চারটেখানি ব্যাপার না। এবং এই যে ক্রাইমটা করেছে পুলিশ, এই প্রত্যেকটা জিনিস অন রেকর্ডে বলেছে। তো যাই হোক, আজকের ঘটনাটা আমার বলা সব থেকে বড় ঘটনা ছিল। আশা করি আপনারা পুরোটা দেখছেন, এখন হয়তো প্রেজেন্ট আছে, আর প্রেজেন্ট থাকলে তার মানে ঘটনাটা খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। এই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন এবং একটা কমেন্ট করে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে।